বিএনপিকে জড়িয়ে ষড়যন্ত্র অপপ্রচারের অভিযোগ। কোন দলের জবরদস্তিমূলক দাবি মেনে না নেয়ার হুঁশিয়ারি নেতাদের। নৈরাজ্য হলে সাংবিধানিক শূন্যতা তৈরির শঙ্কা। ভোটের সময় ঘনিয়ে আসায় জমজমাট রাকসু নির্বাচনের প্রচার। ২৪ দফা ইশতেহার শিবিরের। পোষ্যকোটা বাতিলের দাবিতে রাবিতে বৃষ্টির মধ্যেই শিক্ষার্থীদের অনশন। এবং ৫ ব্যাংক মার্জারের তোড়জোড়ের মধ্যে আরও ৩ দুর্বল ব্যাংকে অডিট শুরু। প্রতিবেদনে নির্ধারণ হবে আমানতকারীদের ভবিষ্যৎ। পর্যাপ্ত অর্থ সহায়তার পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মন্টুসি। বিএনপিকে জড়িয়ে অনেক ষড়যন্ত্র অপপ্রচার চলছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এটি উড়ে এসে জুড়ে বসা দল নয়, বরং লড়াই সংগ্রামের মধ্য দিয়েই এত দূর এসেছে। কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে তিনি বলেন, আগে যারা গুম খুন করে বিএনপি নিশ্চিহ্ন করতে চেয়েছিল তারাই পালিয়ে গেছে দেশ থেকে। দীর্ঘ ৯ বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। শনিবার সকাল থেকেই শহরের পুরাতন স্টেডিয়ামে আয়োজনস্থলে আসেন জেলার ২১টি ইউনিটের নেতাকর্মীরা। সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপি শক্তিশালী হওয়ার পাশাপাশি আসন্ন নির্বাচনে জয়ের প্রত্যাশা কাউন্সিলরদের। স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দুপুরে জাতীয় সঙ্গীত ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে উদ্বোধনী বক্তব্যে বিএনপি উড়ে এসে জুড়ে বসা কোনো দল নয় মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বিএনপিকে ঘিরে চলছে নানা অপপ্রচার ও মিথ্যাচার। আমরা সেই দল যারা উড়ে এসে জুড়ে বসেনি, আমরা লড়াই করে সংগ্রাম করে এই বাংলাদেশে। এ সময় বিএনপিকে নিয়ে ৭১-এ ভিন্ন অবস্থানে থাকা দল, এমনকি নতুন রাজনৈতিক দলগুলোর সমালোচনা করেন মির্জা ফখরুল। অনেকেই বলে, ব্যক্তি বলে, রাজনৈতিক দলগুলো বলে, যাদের কালকে জন্ম হয়েছে তারাও বলে, যারা ১৯৭১ সালে ভিন্ন জায়গায় ছিল, ভিন্ন অবস্থানে ছিল তারাও বলে। তাদের জানা উচিত বিএনপি হচ্ছে সেই দল, যেই দল হচ্ছে ফিনিক্স পাখির মতো বহুবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করার, বিএনপিকে ভেঙে ফেলবার, কিন্তু বিএনপিকে কেউ ভাঙতে পারেনি। পেরেছে? যারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, খুন করেছে, হত্যা করেছে, তারাই শেষ হয়ে গেছে। সম্মেলনে স্থানীয় নেতার নামে স্লোগান দেওয়া হলে সেই নেতাকে মাইনাসের সতর্কতা দেন বিএনপি মহাসচিব। যে নেতার নামে স্লোগান দেবেন সেই নেতা মাইনাস হবে। দেশ গঠনের ৩১ দফা নিয়ে দেশ জুড়ে জনগণের দ্বারে দ্বারে বিএনপি। জনরায় আদায়ের এই কার্যক্রম শক্তিশালী হবে তৃণমূলকে ঢেলে সাজাতে পারলে। তারই অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলা বিএনপির এই ত্রিবার্ষিক সম্মেলন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, কিশোরগঞ্জ। কোনো দল কোনো দাবি করতেই পারে, কিন্তু তা নিয়ে জাতির উপর জবরদস্তি করা ঠিক নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বলেন, সাংবিধানিক শূন্যতা তৈরি হলে তার সুবিধাভোগী হবে অসাংবিধানিক শক্তি। রাজধানীতে তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকারে অন্যান্য দলের অংশ থাকলেও সব দায় নিতে হচ্ছে এনসিপিকে। জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, পৃথিবীতে একই সঙ্গে কেউ সরকারি ও বিরোধী দলে থাকতে পারে না। অন্তর্বর্তী সরকারে ছাত্র প্রতিনিধি জুলাই সনদ নিয়ে আলোচনার মধ্যে জামায়াত সহ কয়েকটি ইসলামী দলের রাজপথে নামা নিয়ে নানা আলোচনা বিতর্ক রাজনৈতিক মহলে। শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপে রাজনীতিকদের কথায় ঘুরে ফিরে আসে এসব প্রসঙ্গ। সংলাপে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকারে অন্যান্য দলের অংশ থাকলেও সব ব্যর্থতার একক দায় নিতে হচ্ছে এনসিপিকে। ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের, বিশেষ করে ছাত্র সংগঠনের যারা আছে, তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বৈষম্য বিরোধীর ব্যানারে অংশগ্রহণ করেছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি সবাই যার যার রাজনৈতিক প্ল্যাটফর্মে ফিরে গিয়েছে এবং এই গভর্নমেন্টের
সব রেসপন্সিবিলিটি আমাদের নিতে হয়েছে। জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তী সরকারে ছাত্র প্রতিনিধিদের যোগদান সঠিক সিদ্ধান্ত ছিল না, ফলে প্রেসার গ্রুপ হিসাবে ভূমিকা রাখার উপযোগিতা হারিয়েছেন অভ্যুত্থানের ছাত্র নেতারা। কেউ সরকারি দল এবং বিরোধী দল থাকতে পারে না, একই দরজা হয় খুলতে হয়, না হলে বন্ধ করতে হয়। এখনো পর্যন্ত সেই টেকনিক কেউ আবিষ্কার করতে পারে না। সেদিন আমি বুঝে গেলাম এরা রাষ্ট্র বিনির্মাণে আর ভূমিকা তেমন বেশি রাখতে পারবে না, তাদের সঠিক বিবেচনার সিদ্ধান্ত হয়নি। তাহলে আজকে প্রেসার গ্রুপ হিসাবে জাতিকে নির্দেশক হিসেবে একটা ভূমিকা তাদের থাকতে পারত। আলোচনার মধ্যে জামায়াত সহ কয়েকটি দলের রাস্তায় নামার সমালোচনাও করেন সালাউদ্দিন আহমেদ। প্রশ্ন রাখেন, একটি দলের নেতাদের বক্তব্যে সরকারে যাওয়ার আত্মবিশ্বাস দেখা গেলেও নির্বাচনে ভয় কেন? কোন দল কোন দাবি করতেই পারে, সেটা জাতির উপরে জবরদস্তি আরোপ করা সঠিক নয়। ঐক্যমত্য পোষণ হয় সেটা হবে, যদি ঐক্যমত্য পোষণ না হয় তাহলে যেভাবে প্রচলিত বিধি বিধান সবাই সম্মত হবে সেভাবেই হবে। এখানে যেন আমরা পরস্পর জবরদস্তি না করি। পিয়ার পদ্ধতি সহ সংস্কার ইস্যুতে কোনো কিছু চাপিয়ে না দিয়ে ভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নেওয়ার আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। বলেন, সাংবিধানিক শূন্যতা তৈরি হলে তার সুবিধাভোগী হবে অসাংবিধানিক শক্তি। গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। পিয়ার পদ্ধতি ছাড়া জাতীয় নির্বাচন হবে না, কোনো দলের এই ধরনের কথা স্বৈরাচারের প্রতিধ্বনি বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। অন্যদিকে নাগরিক ঐক্য পিয়ার সমর্থন করে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। শনিবার সকালে পল্টন মোড়ে সমাবেশ ও পদযাত্রা করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মহানগর কমিটি। এতে দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গণতান্ত্রিক উত্তরণের মাইলফলক হবে ফেব্রুয়ারির নির্বাচন। রাজনৈতিক দলগুলো ঐক্য নষ্ট করে নির্বাচন বাধাগ্রস্ত করলে দেশ আবারও সংকটের মুখে পড়বে। পিআর কার্যকর না হলে আপনারা নাকি নির্বাচন হতে দেবেন না, এটা কোনো গণতন্ত্রের ভাষা না, এটা শেখ হাসিনার ভাষা। শেখ হাসিনা যে ভাষায় আমাদেরকে ধমক দিত, রাজনৈতিক দল জনগণকে ধমক দিত, কেউ আজকে রাজনৈতিক দল জনগণকে পরোক্ষভাবে ধমক দেবার চেষ্টা করছেন। এদিকে এফডিসিতে এক ছায়া সংসদে অংশ নিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, পিআর পদ্ধতির নির্বাচন নাগরিক ঐক্য সমর্থন করে না, জনগণ বোঝে না পিআর পদ্ধতি কি। বহু দেশে পিআর পদ্ধতিতে এটা করতে গিয়ে সরকার গঠিত হয়নি, বহু ঝামেলা হয়েছে, পিআর তারা বাদ দিয়ে দিয়েছে। এলাকার লোকজন বুঝতে পারছে না কাকে ভোট দেবে। এই মুহূর্তে আমাদের দেশের মানুষ এই রকম ভোট গ্রহণ করবে বলে আমার মনে হয় না। এই সব কারণ মিলে আমি বা আমার দল পিআর সাপোর্ট করি না। যে জনগণ এখন ভালো করে বুঝতে পারবে না যে পিআরটা কি, সেজন্য বলা উচিত। আমি তাদের সাথে আলাপ করার সময় বলেছি যে এখনই করতে হবে এরকম কেন। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ব্যাংক বিমা পেশাজীবী পরিষদের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, দুর্নীতির মূলোৎপাটন করতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না। আমরা পিআর পদ্ধতি থাকবে নাকি সরাসরি ভোট, যেটা আমরা বলি ওয়ান ম্যান ওয়ান ভোট, সেটা থাকবে, সেটা নির্ধারণ করলাম। বা যত রকমের সংস্কারই করি না কেন, আসলে কোনো সংস্কারে কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের সমাজ থেকে বর্তমান পরিস্থিতি উত্তরণে দলগুলোর সমঝোতার বিকল্প দেখছেন না রাজনীতিবিদেরা। রাজনৈতিক অনেক আছে। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরও থাকছে। ভরা মৌসুমে বাজারে ইলিশের সরবরাহ বাড়লেও দাম এখনও আকাশচুম্বী। চাঁদপুর পাইকারি মাছ বাজারে 1 কেজি সাইজ বিক্রি হচ্ছে 2100 থেকে 2200 টাকায়। এবার রাকসু নির্বাচনের খবর। ভোটের সময় ঘনিয়ে আসা জমজমাট রাকসু নির্বাচনের প্রচারণা, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, অনাবাসিক শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ সহ 24 দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। এদিকে ক্যাম্পাসে গণসংযোগ করেছেন ছাত্রদল সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। আর মাত্র কয়েকদিন পরই রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভোট উৎসব। জোরে সোরে চলছে রাকসু নির্বাচনের প্রচারণা। হল, ক্লাসরুম সহ ক্যাম্পাসের প্রতিটি প্রান্তে সরব উপস্থিতি প্রার্থীদের।
বাংলাদেশ। শনিবার সকালে ক্যাম্পাসের বুদ্ধিজীবী চত্বরে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেন ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, অনাবাসিক শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ, মানসম্মত খাবারের নিশ্চয়তা, শিক্ষা ও গবেষণায় গুরুত্বারোপ সহ 24 দফা ইস্তেহার ঘোষণা করেন তিনি। পোষ্য কোটার মতো একটা মীমাংসিত ইস্যুকে সামনে নিয়ে এসে রাকসু বানচাল করার ষড়যন্ত্র করতে চায়, তাহলে আমরা তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই যে 25 তারিখে রাকসু নির্বাচন বাস্তবায়ন করার ক্ষেত্রে সকল শিক্ষার্থী একমত। এদিকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচারণা চালান ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন। লিফলেট বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের নানা প্রতিশ্রুতি দেন তিনি। অন্যান্য প্যানেলের বিভিন্ন পদে নির্বাচন করা প্রার্থীরাও ক্যাম্পাসে গণসংযোগ করেন। দীর্ঘ 35 বছর পর যে রাকসু নির্বাচন হচ্ছে সেটা শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এবং যে ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিলাম আমরা, যারা নতুন প্রজন্ম, তারা আমরা ভোটের অধিকার প্রয়োগ করবো আগামী 25 তারিখ। তফসিল অনুযায়ী আগামী 23 সেপ্টেম্বর পর্যন্ত চলবে রাকসু নির্বাচনের প্রচারণা। এরপর 25 সেপ্টেম্বর ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে আমরণ অনশনে শিক্ষার্থীরা। শুক্রবার বিকেল থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করছেন তারা। এরই মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনশনরত শিক্ষার্থীরা বলেন যে কোটার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এত রক্ত দিতে হয়েছে, সেই কোটা এই বিশ্ববিদ্যালয়ে থাকতে পারে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবার ঘোষণা তাদের। ভর্তি পরীক্ষায় বৈষম্যের কারণে যোগ্য শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন আন্দোলনরতরা। এর আগে গত 18 সেপ্টেম্বর ভর্তি কমিটির সভায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের শর্ত সাপেক্ষে পোষ্য কোটায় ভর্তির সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পোষ্য কোটা মাইনে নিয়ে রাকসু নির্বাচন করতে পারতেছি না, কোনোভাবেই করা সম্ভব না, কারণ 2000 শহীদের রক্তের সাথে কম্প্রোমাইজ করার অধিকার আমাদের কারণ নাই। আমরা চাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল হবে, শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য না, পুরো বাংলাদেশের জন্য একটা যুগান্তকারী মেডিকেল হবে, এটা আমাদের দাবি থেকে যাবে। আমাদের শরীরে যতক্ষণ রক্ত আছে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ধরনের কোনো ধরনের অযৌক্তিক দাবি মেনে নিব না। কমিটি যে সিদ্ধান্ত দিয়েছে এর সাথে যদি আদালতের রায়ের যদি কোনো রকমের ব্যত্যয় ঘটে বা কোনো পরিবর্তন আসে বা যদি মিলে যায়, সেক্ষেত্রে আদালতের রায় অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এবং সে পর্যন্ত এদের কর্মসূচিকে আমরা বলেছি যে যেহেতু রাকসু নির্বাচন সামনে, তোমরা সে পর্যন্ত স্থগিত রাখো। সাতক্ষীরার পাওয়ার গ্রিডের 3 নম্বর ইউনিটে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ব্যাহত হচ্ছে জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ। ফায়ার সার্ভিস জানায় সকাল 11টায় সদরের বিনাপোতা এলাকায় পাওয়ার গ্রিড লাইনের 3 নম্বর ইউনিটের একটি ট্রান্সফরমারে হঠাৎ বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট 10 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার ওভারহিট বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত। সময় সংবাদে আরও থাকছে। এশিয়া কাপে শুরু হচ্ছে বাংলাদেশের সুপার 4 মিশন। প্রতিপক্ষ গ্রুপ পর্ব পেরুতে হাত বাড়ানো শ্রীলঙ্কা। সেরাটা দিতে প্রস্তুত টাইগাররা, আত্মবিশ্বাসী শ্রীলঙ্কানরাও। 6 ব্যাংকের পর এবার আরও 3 ব্যাংকের অডিট শুরু করেছে বিদেশি সংস্থা ডেলওয়েব মালয়েশিয়া। এডিবির অর্থায়নে এবার আইএফআইসি, ন্যাশনাল রিভিউ, একিউআর দেবে প্রতিষ্ঠানটি। এছাড়া বিশ্বব্যাংকের অর্থায়নে আরও 8 ব্যাংক রয়েছে অডিটের অপেক্ষায়। অর্থনীতিবিদের মতে অডিটের প্রতিবেদনের পর প্রয়োজন হবে পর্যাপ্ত আর্থিক সহায়তা ও দক্ষ জনবলের। সেলিয়া সুলতানার রিপোর্ট। ঘুম বন্ধ, 3 ঘন্টার বেশি ঘুমাইতে পারি না, আর ডায়াবেটিস বেড়েই চলছে আমাদের। এইভাবে আমরা ডাক্তার দেখার জন্য আমাদের চিন্তা করতে হবে পয়সা। আজাদ সাহেব যেটুকু বাঁচিয়ে রেখেছিলেন হোঁচট খাওয়ার সময়ের শক্তি আর অবলম্বন হিসেবে, তা এখন আটকে আমানত রক্ষাকারীদের দায়িত্বে থাকা ব্যাংকে। সামাজিকতা রক্ষা করতে গেলেও এখন পরের দিনের কথা ভাবতে হয়, অথচ গত 10 বছরের পরিকল্পনায় এই দুঃসময় ছিলই না। বাড়িঘর রিপেয়ারিং করতে পারতেছি না, আগে যেতাম কোনোখানে কোনো বাচ্চা দাওয়াতেও খেতে যেতে পারে, সব বন্ধ। ব্যাংকের ফরেনসিক রিপোর্টগুলো আশা জাগায় না আজাদ সাহেবদের।
তবু ব্যাংক পাড়া এরই মধ্যে 6 ব্যাংকের অডিট শেষ। এডিবির $50 কোটি খরচ হচ্ছে এসব ব্যাংকের সংস্কারে। এদিকে নিজের অবস্থার পরিবর্তনে ইসলামী ব্যাংক নিজের অর্থায়নে অডিট শেষ করেছে। ব্যাংকটিতে খেলাপি পুরোপুরি নিয়ন্ত্রণ না থাকলেও নানা ইতিবাচক উদ্যোগ নিজেদের অবস্থান ধরে রাখতে সহায়তা করেছে। এদিকে খাদের কিনারায় থাকা ন্যাশনাল, এবি ও আইএফআইসি ব্যাংকের অডিটে হাত দিয়েছে ডেলয়েট মালয়েশিয়া। বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে সকল ব্যাংকের একিউআর করা হবে। অ্যাসেট কোয়ালিটি রিভিউ করার পর প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে তাদেরকে ওই অবস্থা থেকে উত্তরণের জন্য কি ব্যবস্থা নেওয়া যায় সেই সিদ্ধান্ত গ্রহণ করা। এছাড়া বিশ্ব ব্যাংকের অর্থায়নে আরও 8 ব্যাংকের অডিট রয়েছে অপেক্ষায়। টেন্ডারে ঠিক করা বিদেশি অডিট ফার্মের অ্যাসেট কোয়ালিটি রিভিউ বা একিউআর নির্ধারণ করবে এসব ব্যাংকের ভাগ্য। আর্থিক খাতের সংস্কারে বিশ্ব ব্যাংকের এই ঋণ নামমাত্র সুদে দেওয়া হবে বাংলাদেশ ব্যাংকে। অ্যাসেট কোয়ালিটি তারা টেস্ট করেছে, তার ভিত্তিতে একটা প্রেসক্রিপশন দিয়েছে এবং এই সেই ডিরেক্টিভ বাস্তবায়ন করতে যে সরকারের সেই সক্ষমতা আছে কিনা, সরকারের সেই বাজেটটা আছে কিনা, বা তারা পুরোটাকে ওইভাবে করতে পারবে কিনা। যদি সবগুলো জিনিস একসাথে কাজ করে তখন হয়তো আপনি বলতে পারবেন যে আমরা ওই খাদের কিনারা থেকে তুলে নিয়ে আসছি। এছাড়া সংস্কারের অংশ হিসেবে ব্যাংকগুলোতে কাঠামোগত ও টেকসই ব্যবস্থাপনা এবং সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার উপর জোর দিচ্ছেন আর্থিক খাত সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। চাঁদপুর বড় স্টেশন পাইকারি মাছ বাজারে বেড়েছে ইলিশের সরবরাহ, তবে বড় আকারের ইলিশের সরবরাহ কম। আকার ভেদে দামও বেশ চড়া। প্রতি কেজির দাম 2100 থেকে 2200 টাকা। ইলিশের ভরা মৌসুম, সরগরম চাঁদপুরের বড় স্টেশন পাইকারি মাছ বাজার। তবে পদ্মা মেঘনা চাইতে দক্ষিণাঞ্চলের সাগর ও উপকূলীয় জেলেদের জালে ধরা পড়ছে এসব ইলিশ। আকার ভেদে দরদাম এখনও চড়া। 1 কেজি নিচে ইলিশ বিক্রি হচ্ছে 1900 থেকে 2000 টাকায়। 1 কেজির দাম 2100 থেকে 2200 টাকা। আর 1 কেজির উপরে কিনলে গুনতে হচ্ছে 2400 থেকে 2600 টাকা পর্যন্ত। বড় মাছ তেমন নাই, না থাকার কারণে বড় মাছের দামটা আপনার কমতেছে না। সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে ইলিশের দাম। দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করার দাবি তাদের। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা থেকে অনেক বেশি মাছের দাম। সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যাতে আমাদের মাছে ভাতে বাঙালি, আমাদের মাছ যাতে আমরা স্বল্প মূল্যে খেতে পারি, তারপরে যদি বেশি হয় বাইরের দেশে চলে যাক। শনিবার চাঁদপুর বড় স্টেশন পাইকারি মাছ বাজারে ইলিশের সরবরাহ ছিল 500 মণ। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। শরতের নির্মল আকাশে মেঘের খেলা, মাঠে মাঠে কাশফুলের দোলা আর শিউলির সুবাস জানান দিচ্ছে দুয়ারে করা নাড়ছে শারদীয় দুর্গোৎসব। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় এই উৎসব ঘিরে মন্দির থেকে শুরু করে প্রতিমা গড়ার কর্মশালা সবখানেই সাজ সাজ রব। পুরান ঢাকার বনেদি বাড়িগুলোতে দুর্গাপূজার আলাদাই আমেজ। প্রিন্স আরেফিনের ক্যামেরায় পূজার আগমনী বার্তা নিয়ে জানাচ্ছেন উম্মে হানি। জগতের এই অপার সুন্দরের মাঝে খানিক বাদে রোদের যে গল্প, তা কখনো রুক্ষ আবার কখনো প্রশান্তির। অনন্ত সুরের মতো বয়ে চলা এই স্রোতে আকাশে ভেসে থাকা মেঘের ছায়ায় দুলে ওঠা কাশফুল কিংবা শিউলি বিছানো ভোরের হাওয়া যেন বলে যায় মহামায়া। শরতের এই রূপের আড়ালে লুকিয়ে থাকা এ যেন এক মহা উৎসবের চিঠি, যে চিঠি নিসর্গে ভর করে নিয়ে আসে দেবী দুর্গার মর্তে অবতরণের আনন্দঘন সংবাদ। প্রকৃতি যখন সাজিয়ে তুলছে আগমনী দুর্গা উৎসবের মঞ্চ, সেই ডাক পৌঁছে যায় প্রতিমা কারিগরদেরও কানে। মাটির গায়ে তুলির টানে কাঠামোর বাঁধনে গড়ে উঠছে মহামায়ার প্রতিমা, যার রূপে আর অলংকারে কয়েকদিন পর ধরা দিবে মানুষের ভক্তি আর আরাধনা। এটা হলো আবেগের কাজ, আমার বাবা করেছে, আমি করছি। প্রতিমার দর্শন হয় তখন খুব ভালো লাগে যে আমরা বানাচ্ছি, সেই প্রতিমা সবাই দর্শন করতেছে। 5 দিনের জন্য মাকে দেখা, ঘুরতে যাওয়া, আনন্দ সবকিছু মিলে থাকে, তো ভালো লাগে। সকলের ধর্মের উদযাপনে সকলের সম্মিলিত হওয়া উচিত।
অন্যদিকে পুরান ঢাকার বনেদি বাড়িগুলোতেও দেবী দুর্গাকে বরণে চলছে সাজ রব। প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা ঐতিহ্যের রঙিন আবেশ তাই ছড়িয়ে পড়েছে বাড়ির উঠোনে, ঘরের প্রতিটি কোণে। প্রায় 150 থেকে 200 বছরের পুরনো। এটা আমার শ্বশুরের দাদা শ্বশুর এবং অনেক আর 7 পুরুষের পুজো। ওনারা এই পূজাটা করে, এখন আমার শাশুড়ি পুজোটা করছে। মহালয়া সুপ্রভাতে দেবী দুর্গার চোখদানের মধ্যে দিয়ে বাজবে দুর্গোৎসবের সূচনা ধ্বনি। তার জন্যই এত প্রস্তুতি, এত ব্যস্ততা। আর এরই মাধ্যমে জানান দেয় দুর্গাপূজা শুধুমাত্র পুজো নয়, এটি সংস্কৃতির এক অনবদ্য মিলন মেলা, যেখানে শিল্প, ভক্তি এবং ঐতিহ্য একসাথে ধরা দেয় দেবী দুর্গার আগমনী গানে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর শুরু হচ্ছে টাইগারদের এশিয়া কাপ সুপার 4-এর মিশন। সপ্তাহখানেকের কম সময়ের ব্যবধানে আবারও প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ম্যাচের আগের দিন অনুশীলন করেছে বাংলাদেশ, অন্যদিকে অনুশীলন না করলেও আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা। দুবাই থেকে সাব্বির মিথুনের ম্যাচ প্রিভিউ। ফুরফুরে মেজাজে টিম বাংলাদেশ। একদিন আগেও যে টুর্নামেন্টে অনিশ্চিত ছিল ভবিষ্যৎ, সেখানে এখন নতুন জীবন পেল লিটন কুমার দাসের দল। তবে গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ম্যাচের অভিজ্ঞতাটা ভয়ঙ্কর। কোনো বিভাগেই দাঁড়াতে পারেনি টিম বাংলাদেশ। অল্প কদিনের ব্যবধানে ঘুরে দাঁড়ানো সম্ভব তো। শন টেইট অবশ্য আত্মবিশ্বাসী। এটা নতুন একটা দিন। এই ধরনের টুর্নামেন্টের সৌন্দর্য হচ্ছে দ্রুতই ম্যাচ খেলতে হয়, যতটা সম্ভব পরের ম্যাচে মনোযোগ দেওয়ার সুযোগ থাকে। শেষ 3 মাসে এই নিয়ে পঞ্চমবারের মতো বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে শ্রীলঙ্কা। 4 দেখায় 2 দলের জয় সংখ্যা সমানে সমান। একে অন্যের শক্তিমত্তা জানে দুর্বলতাও। সেটাই কাজে লাগাতে চাচ্ছেন দলটার ব্যাটিং কোচ। আমরা তাদের শক্তি ও দুর্বলতা জানি। আমি নিশ্চিত আমাদের ছেলেরা ভালো লড়াই করবে। তারা খুব ভালো দল। আশা করছি আমাদের ছেলেরা তাদের বিপক্ষে পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন করতে পারবে। তবে এই ম্যাচে অনিশ্চিত ভেলা লাগে। বাবার মৃত্যুতে দেশে ফিরে গিয়েছেন 22 বছরের স্পিনার। বাংলাদেশ ম্যাচে তাকে পাবার সম্ভাবনা কম, যদিও গ্রুপ পর্বে তাকে ছাড়াই খেলেছিল শ্রীলঙ্কা। বাংলাদেশ দলের জন্য সে ম্যাচ থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই। সুপার 4-এ এই পরীক্ষাটাই আপাতত সহজ বলা চলে টাইগারদের জন্য। বিশেষ করে বোলিং ইউনিটটা নিয়ে ভালো কিছু করতে না পারলে লঙ্কানদের লম্বা ব্যাটিং অর্ডার ভোগাবে নিঃসন্দেহে। সুপার 4-এ এই ম্যাচে দারুণ কিছু করে দেখাতে পারলে বাংলাদেশ দলের জন্য ফাইনালের সমীকরণটাও অনেকটাই সহজ হয়ে যাবে। তবে তা করতে পারবে কিনা বা তা করতে হলে বাংলাদেশ দলকে যে আমূল পরিবর্তন আনতে হবে সেটা আসলে বলাই বাহুল্য। দুবাই থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিএনপিকে জড়িয়ে ষড়যন্ত্র, অপপ্রচারের অভিযোগ, জবরদস্তিমূলক দাবি মেনে না নেওয়ার হুঁশিয়ারি নেতাদের। নৈরাজ্য হলে সাংবিধানিক শূন্যতা তৈরির শঙ্কা। ভোটের সময় ঘনিয়ে আসায় জমজমাট রাকসু নির্বাচনের প্রচার। 24 দফা ইশতেহার শিবিরের পোষ্যকোটা বাতিলের দাবিতে রাবিতে বৃষ্টির মধ্যে শিক্ষার্থীদের অনশন। এই ছিল সময় সংবাদে। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।